হ্যালো ভিউয়ার্স, অচিন্ত দরফি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 12 পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়ানি লাভের তাৎপর্য বা দেওয়ানি লাভের গুরুত্ব। এই প্রশ্ন নিয়ে সংক্ষিপ্ত আলোচনার শেষে এর উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। তো একবার বোর্ডে দেখে নেব, বোর্ডে কি লেখা রয়েছে। বিএ হিস্ট্রি অনার্স 5th সেম সিসি 12 দেওয়ানি লাভের গুরুত্ব বা তাৎপর্য। তা দেওয়ানি লাভ কখন হয়, তার আগের ঘটনাটা কি? বক্সারের যুদ্ধ। 1765 সালে বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সিরাজউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মিলিত বাহিনীর সাথে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা যুদ্ধ হয়, বক্সারের যুদ্ধ। এই যুদ্ধে পরাজিত হয়ে মীর কাসিম পালিয়ে যান। অযোধ্যার নবাবের সাথে, সিরাজউদ্দৌলার সাথে কোম্পানির এলাহাবাদের প্রথম সন্ধি হয় এবং কারা এবং এলাহাবাদ প্রদেশ দুটি লাভ করেন ইংরেজ কোম্পানি। এরপরে মুঘল সম্রাট শাহ আলমের সাথে এলাহাবাদের দ্বিতীয় সন্ধি হয় এবং সেখানে কারা এলাহাবাদ প্রদেশ দুটি তার হাতে তুলে দিয়ে এবং বাৎসরিক 26 লক্ষ টাকার বিনিময়ে তিনি বাংলা, বিহার, উড়িষ্যার যে দেওয়ানি অর্থাৎ রাজস্ব আদায়ের অধিকার, সেই অধিকার ইংরেজ কোম্পানির হাতে তুলে দেন। তো এই ছিল দেওয়ানি লাভের যে ব্যাকগ্রাউন্ড বা প্রেক্ষাপট, কিভাবে দেওয়ানি লাভ করলো ইংরেজরা, সেই বিষয়। এবার আমাদের প্রশ্ন হচ্ছে এর গুরুত্বটা কি বা তাৎপর্যটা কি। গুরুত্ব দুই ধরনের আছে, একটা হচ্ছে রাজনৈতিক গুরুত্ব, আরেকটি হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব। তা রাজনৈতিক গুরুত্ব আগে প্রথমে আলোচনা করব। তো দেখো, রাজনৈতিকভাবে কোম্পানি তার যে মান, মর্যাদা, সম্মান অনেকটাই বেড়ে যায়। ভারতীয় রাজন্য বর্গের কাছে, দেশীয় মানুষের কাছে কোম্পানির সম্মান অনেক গুণ বেড়ে যায়। এছাড়া কোম্পানি এর আগে ছিল একটা বাণিজ্যিক সংস্থা, কিন্তু এখন সেই কোম্পানি হয়ে গেল একটা রাজনৈতিক সংস্থা বা প্রতিষ্ঠানে পরিণত হলো। এবং এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির এর আগে কোনো আইনানুগ স্বীকৃতি ছিল না এদেশে, কিন্তু দেওয়ানি লাভের পর, মুঘল সম্রাটের স্বীকৃতি পাওয়ার পর এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির তার যে আইনানুগ ভিত্তি, আইনানুগ স্বীকৃতি, যে লাইসেন্স, সেটা কিন্তু পায়। অর্থাৎ আইনানুগ স্বীকৃতি লাভ করছে এই দেওয়ানি লাভের ভিতর দিয়ে। দেওয়ানি এর আগে মুঘল সম্রাটদের আমলে বাংলাদেশের দেওয়ান হিসেবে একজনকে নিয়োগ করা হতো, সে বাংলাদেশের রাজস্ব আদায় করতে। যেমন মুর্শিদ কুলিকাকে পাঠানো হয়েছিল ঔরঙ্গজেবের রাজত্বকালে দেওয়ান হিসেবে। কিন্তু এখন এই প্রথম কোনো ব্যক্তির পরিবর্তে কোনো প্রতিষ্ঠানকে, কোনো কোম্পানিকে দেওয়ান হিসেবে বাংলাদেশে নিয়োগ করা হলো। এটা একটা রাজনৈতিক গুরুত্ব রয়েছে। এছাড়া বাংলার সিংহাসনে কে বসবে সেই ক্ষমতা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আগেই পলাশী যুদ্ধের পর থেকেই তারা লাভ করেছিল। তাই মীর কাসিমকে হটিয়ে দেওয়ার পর বক্সারের যুদ্ধের পরবর্তীকালে মির্জাফরকে আবার সিংহাসনে বসানো হয় এবং কিছুদিন পরে মির্জাফরের পুত্র নজমউদ্দৌলাকেও সিংহাসনে বসানো হয়। তাহলে বাংলার মসনদের প্রকৃত নিয়ন্ত্রক হয়ে ওঠে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ছিল দায়িত্বহীন ক্ষমতা, কোনো দায়িত্ব নেই, ক্ষমতা প্রচুর। আর বাংলার নবাবের ছিল ক্ষমতাহীন দায়িত্ব, কোনো ক্ষমতা নেই কিন্তু দায়িত্ব তার প্রচুর। ফলে এই যে দুই ধরনের শাসন ব্যবস্থা বাংলাদেশে চলতে থাকে, যার নাম দ্বৈত শাসন ব্যবস্থা, এটা একটা তোমাদের টিকা প্রশ্ন। অন্য একটা ভিডিও ক্লাসে আমি এটা নিয়ে আলোচনা করেছি, দেখে নিও তোমরা। এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো যাই হোক, বাংলার মসনদে কে সিংহাসনে বসবে তারও নিয়ন্ত্রক হয়ে ওঠে কোম্পানি। এইভাবে বাংলাদেশের উপরে তারা আধিপত্য স্থাপন করে এবং তারা একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে একটা রাজনৈতিক প্রতিষ্ঠানে উত্তরণ ঘটে। এটাই ছিল দেওয়ানি লাভের যে গুরুত্ব বা তাৎপর্য, অবশ্য রাজনৈতিক গুরুত্ব। এছাড়া কোম্পানি দেওয়ানি লাভের পর বাংলাদেশে যেসব অন্যান্য কোম্পানিগুলো ছিল, যেমন ফরাসি, ওলন্দাজ, ডাচ, এইসব কোম্পানিগুলিকে ভয় ভীতি প্রদর্শন করে বাংলাদেশ থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। এখানে ক্লাইভ একটা কথা বলেছিলেন যে লেবুর যে রস তারা সব চুষে নিয়েছেন, নিয়ে লেবুটাকে আবার পুনরায় আগের মতো করে টেবিলে সাজিয়ে রাখা হয়েছে, যাতে করে ইউরোপীয়রা মনে করে বা অন্যান্য কোম্পানিরা মনে করে যে এখনো লেবুর কিছু রস বা অবশিষ্টাংশ পড়ে আছে, কিন্তু আর তো কোনো কিছু পড়ে নেই, সবটাই শুষে নিয়েছেন ইংরেজরা। তো এইভাবে বাংলাদেশ থেকে অন্যান্য ইউরোপীয় কোম্পানিগুলোকে এক প্রকার বাংলাদেশ ছাড়তে তারা বাধ্য করেন এবং বাংলায় তারা একচ্ছত্র আধিপত্য স্থাপন করে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এছাড়া কোম্পানির মান, মর্যাদা, সম্মান তো অনেকটাই বেড়ে যাচ্ছে, এর আগেই আমি বলেছি।
রাজনৈতিক প্রতিষ্ঠানে রূপান্তর ঘটছে। আগে একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান ছিল, এখন সে রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে এবং বাংলার মসনদের প্রকৃত নিয়ন্ত্রক হয়ে উঠছে। এই ছিল দেওয়ানি লাভের যে রাজনৈতিক গুরুত্ব, সেই রাজনৈতিক গুরুত্ব। কয়েকটা পয়েন্টের ভিতরে যদি বলি তাহলে কি দেখবো, যে প্রথম যেটা রয়েছে, বাংলার কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে, এক। দুই, বাংলায় কোম্পানির যে আইনানুগ ভিত্তি, সেই ভিত্তি বা স্বীকৃতি সেটা তারা লাভ করছে। তিন, আগে একজন ব্যক্তিকে দেওয়ান হিসেবে নিয়োগ করা হতো, কিন্তু এখন একটা কোম্পানিকে দেওয়ান হিসেবে নিয়োগ করা হলো। চার, বাংলায় অন্যান্য ইউরোপীয় কোম্পানিগুলিকে ভীতি প্রদর্শনের ভিতর দিয়ে তাদেরকে বাংলা ছাড়া করে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি। অবশ্যই দেওয়ানি লাভের ফলেই কিন্তু সেটা সম্ভব হয়েছিল। এছাড়া দেওয়ানি লাভের ভিতর দিয়ে বাংলার সাধারণ মানুষ এবং রাজন্য বর্গের চোখে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্মান, তাদের প্রভাব প্রতিপত্তি অনেকটাই বেড়ে গিয়েছিল। তো এগুলো ছিল রাজনৈতিক গুরুত্ব। এবার আসি অর্থনৈতিক গুরুত্বটা কি। তো প্রথমে অর্থনৈতিক গুরুত্ব বলতে এই যে বাংলাদেশের রাজস্ব আদায় করার দায়িত্ব ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সে খুব চড়া হারে বাংলাদেশের রাজস্ব আদায় করতে থাকে। শুরু হয় নির্মম শোষণ, জনগণের পরে অত্যাচার। বিপুল পরিমাণে রাজস্ব তারা আদায় করে এই বিপুল পরিমাণ রাজস্ব আদায় করে তারা মুনাফার পাহাড় জমায়। এই মুনাফা বা মূলধনের সাহায্যে তারা বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করে। অবশ্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও তারা একচেটিয়া আধিপত্য স্থাপন করে, দস্তকের অপব্যবহার করে বিনা শুল্কে তারা বাণিজ্যের ক্ষেত্রেও একাধিপত্য স্থাপন করেছিল এবং এই লাভের বিরাট অংশ তারা ইউরোপে পাচার করতে থাকে, যে পর্বটাকে আমরা বলি সম্পদের বহির্গমন। এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এর উপরেও আমি কিন্তু একটা ভিডিও ক্লাস দিয়েছি। তো এইভাবে বাংলার অর্থনীতি তাদের হাতে চলে আসে। এই অর্থনীতির সাহায্যে তারা একটা বিরাট বড় সেনাবাহিনী তৈরি করে। এই সেনাবাহিনীর সাহায্যে তারা ভারতবর্ষের অন্যান্য অঞ্চলের উপরে আধিপত্য স্থাপন করে। মহীশূর, মারাঠা, পাঞ্জাব, অযোধ্যা, নাগপুর, এই সমগ্র অঞ্চলে, সমগ্র ভারতবর্ষে যে আধিপত্যের সূচনা, সেই সূচনাটা হয়েছিল কিন্তু দেওয়ানি লাভের ফলে। দেওয়ানি লাভের ভিতর দিয়ে তাদের হাতে যে পরিমাণ টাকা বা অর্থ আসে, সেই অর্থকে কাজে লাগিয়ে তারা ভারতবর্ষে সাম্রাজ্য বিস্তার করতে থাকে। তো অর্থনৈতিক গুরুত্ব এটা। এছাড়া রয়েছে যে বাংলার যে কুটির শিল্প, সেই কুটির শিল্পের ধ্বংস হয় এই দেওয়ানি লাভের ফলে। কিভাবে না, বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে এই রাজস্ব আদায় করে সেই রাজস্বের একটা বড় অংশ ইংল্যান্ডে পাঠানো হয়। ইংল্যান্ডে সেই অর্থের সাহায্যে সেখানে শিল্প বিপ্লব ঘটায়। সেই শিল্পের উৎপন্ন বস্ত্র বাংলাদেশে এসে আবার বাংলার বাজারগুলিতে বিক্রি হতে থাকে। ফলে দেশীয় যে কুটির শিল্প তাঁতিরা তারা বেকার হয়ে পড়ে। অসংখ্য মানুষ, গ্রামীণ যে কুটির শিল্প কেন্দ্রিক যে অর্থনীতি সেটা ধ্বংস হয়ে যায়। প্রচুর মানুষ বেকার হয়ে পড়ে এবং এই বেকার মানুষ তখন কৃষি ক্ষেত্রে ভিড় জমায় এবং কৃষির উপরে চাপ তৈরি হয়। জমির দাম বেড়ে যায়, জিনিসের দাম বেড়ে যায়, মূল্য বৃদ্ধি ঘটে, যার সাফার করেছিল বা যার প্রভাব পড়েছিল সাধারণ মানুষের উপরে। এছাড়া অর্থনৈতিক যে সকল ক্ষেত্রে, বাংলাদেশের অর্থনীতির সকল ক্ষেত্র এই ইংরেজরা কিন্তু কবজা করে নিয়েছিল। এটাই ছিল দেওয়ানি লাভের একটা প্রধান গুরুত্ব, মানে অর্থনৈতিক গুরুত্ব। তো একদিকে ছিল তার রাজনৈতিক গুরুত্ব, যেখানে তারা রাজনৈতিকভাবে স্বীকৃতি পাচ্ছে, বাংলার মসনদে কে বলবে সেটা ঠিক করে দিচ্ছে, তারা প্রকৃত নিয়ন্ত্রক হয়ে উঠছে বাংলাদেশে এবং তাদের আইনানুগ স্বীকৃতি তারা পেয়েছে। বণিক সংগঠন থেকে তারা একটা বাণিজ্যিক সংগঠনে পরিণত হচ্ছে। এটা ছিল তাদের রাজনৈতিক গুরুত্ব। আর অর্থনৈতিক গুরুত্ব, বাংলার অর্থনীতি তাদের হাতে চলে আসে, সেই অর্থের সাহায্যে তারা এদেশে ব্যবসা বাণিজ্য করতে থাকে। ভারতবর্ষের অন্যান্য অঞ্চলে তারা সাম্রাজ্য বিস্তার করতে থাকে, একটা শক্তিশালী সেনাবাহিনী তৈরি করে। বাংলার অর্থনীতির সকল ক্ষেত্র তারা কবজা করে নেয়, তারা করায়ত্ত করে নেয়, এদেশের কুটির শিল্পকে ধ্বংস করে দেয় এবং বহু মানুষকে বেকার করে দেয়। এই ছিল দেওয়ানি লাভের ফল বা এর প্রভাব বা গুরুত্ব। তা এই প্রশ্নের উত্তর যে 5 নম্বর 250 ওয়ার্ডের অ্যান্সার নিয়ে এবার অন স্ক্রিনে তোমাদের সঙ্গে আলোচনা করছি। হিস্ট্রি অনার্স 5th সেমিস্টার সিসি 12, দেওয়ানি লাভের তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো, মার্কস 5। মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মিলিত জোটের সঙ্গে ক্লাইভের ইংরেজ বাহিনীর বক্সারের প্রান্তরে যে যুদ্ধ বাধে তা বক্সারের যুদ্ধ নামে পরিচিত। বক্সারের যুদ্ধে জিতে কোম্পানি বাংলার রাজনীতির নিয়ন্ত্রক হয়ে ওঠে। দেওয়ানি অর্থাৎ রাজস্ব আদায় ও দেওয়ানি বিস্তারের অধিকার লাভ করে 1765 30 সেপ্টেম্বর বাংলার রাজনীতিতে কোম্পানির কর্তৃত্ব সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়। পার্সিবাল স্পিয়ারের মতে এই সময় থেকেই শুরু হয় ক্ষমতাহীন দায়িত্ব ও দায়িত্বহীন ক্ষমতার, রেসপন্সিবিলিটি উইদাউট পাওয়ার অ্যান্ড পাওয়ার উইদাউট রেসপন্সিবিলিটি, নির্লজ্জ অধ্যায়। 1765 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ
ভারত ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা। তো দেখো এখানে গুরুত্ব বা এর যে প্রভাব বা তাৎপর্য সেটা আমরা 1-2 করে করে লিখবো। তা প্রথমে 1 নম্বর, বক্সারের যুদ্ধে জয়লাভের ফলে প্রকৃতপক্ষে কোম্পানি এক সার্বভৌম শক্তির অধিকারী হয়ে ওঠে। যদিও এই শক্তির কোনো আইনগত ভিত্তি ছিল না, আইনত দিল্লির বাদশাহ ছিলেন দেশের মালিক এবং সকল দুর্বলতা সত্ত্বেও দেশের সার্বভৌম শক্তির অধিকারী। বাহুবল ও কূটনীতির দ্বারা প্রতিষ্ঠিত নিজ আধিপত্যকে বৈধ রূপ দেওয়ার উদ্দেশ্যে কোম্পানি নাম সর্বস্ব বাদশাহের কাছ থেকে দেওয়ানি গ্রহণ করে। এর ফলে কোম্পানির সার্বভৌমত্বের ভিত্তি সুদৃঢ় হয় এবং কোম্পানি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়। 2, দেওয়ানি লাভের ফলে সমকালীন রাজন্যবর্গ ও জনসাধারণের চোখে কোম্পানির মর্যাদা বহুল পরিমাণে বৃদ্ধি পায়। দেওয়ানি লাভের 1.5 দশক পরেও কোম্পানি বাদশাহী ফরমানকে মূল্যবান বলে মনে করত। মেজর ব্রাউন নামে জনৈক ইংরেজ কর্মচারীর লেখা থেকে জানা যায় যে তারা পার্লামেন্টের আইন ও বাদশাহের নির্দেশকে সমান গুরুত্বপূর্ণ বলে মনে করতেন। 3, মুঘল সম্রাটরা প্রত্যেক সুবায় একজন করে দেওয়ান নিযুক্ত করতেন। তিনি রাজস্ব আদায় করতেন এবং দিল্লির দেওয়ানের কাছে দায়ী থাকতেন। এই পদ স্থায়ী ছিল না এবং সর্বদা একজন মাত্র ব্যক্তি দেওয়ান হিসেবে নিযুক্ত হতেন। শাহ আলম ব্যক্তির পরিবর্তে একটি বাণিজ্য প্রতিষ্ঠানকে চিরস্থায়ীভাবে দেওয়ান নিযুক্ত করেন। দেওয়ানের কাজ রাজস্ব বিভাগে সীমাবদ্ধ, কিন্তু এই নতুন দেওয়ান কোম্পানি বাংলার প্রতিরক্ষা ও প্রশাসনিক সকল কাজ পরিচালনা করতে শুরু করে। ইতিপূর্বে বাংলার নবাব নাজমুদ্দৌলার সঙ্গে এক চুক্তির মাধ্যমে কোম্পানির মনোনীত নায়েব দেওয়ানের ওপর সকল প্রশাসনিক দায়িত্ব অর্পিত হয়। তিনি নবাবের নামে দেশ শাসন করতেন, নবাব নামে মাত্র প্রধান ছিলেন। এরপরে দেখো 4, শাহ আলম নাম সর্বস্ব সম্রাট ছিলেন। তিনি তখনও দিল্লির সিংহাসনে বসেননি বা কোনো রাজ্যের শাসকও ছিলেন না, বা তিনি যে সুবার দেওয়ান নিযুক্ত করছেন তার উপরও তার কোনো বাস্তব কর্তৃত্ব ছিল না। সুতরাং বাংলার দেওয়ান নিযুক্ত করার কোনো বৈধ অধিকারী তার ছিল না। এছাড়া মুর্শিদ কুলি খাঁর সময় থেকে বাংলার সুবাদারি বাংলার দেওয়ান নিযুক্ত করতেন, বাদশাহ নন। 5, প্রকৃতপক্ষে দেওয়ানির ফরমানটি একটি বিরাট আইনের ফাঁকি, লিগাল ফিকশন ব্যতীত অন্য কিছু নয়। পূর্বে নজমুদ্দৌলার সঙ্গে সন্ধি করে কোম্পানি যে সকল ক্ষমতা অর্জন করেছিল, নাম সর্বস্ব সম্রাটের অনুমোদনের মাধ্যমে ক্লাইভ তা বৈধ করতে চেয়েছিলেন। তার প্রকৃত উদ্দেশ্য ছিল বাংলার রাজস্বের উপর কোম্পানির পূর্ণ ও আইনানুগ কর্তৃত্ব। 6, দেওয়ানির মাধ্যমে ক্লাইভ ফরাসি ওলন্দাজ প্রভৃতি বণিকদেরও শান্ত করে রাখতে সচেষ্ট হয়েছিলেন। কোম্পানি সরাসরি শাসন কার্য পরিচালনায় অংশ নিলে তারা ঈর্ষান্বিত হয়ে বিরোধিতা করতে তৎপর হতো। ঐতিহাসিক ফার্মিঙ্গার একটি উপমার সাহায্যে ক্লাইভের এই নীতি ব্যাখ্যা করে বলেছেন যে লেবুর সবটুকু চুষে পান করে নিয়ে লেবুর খোলা ও শ্বাস অবিকৃত অবস্থায় টেবিলে সাজানো ছিল, যাতে বিদেশিদের ধারণা হয় যে লেবুটির অবশিষ্টাংশ তখনও কিছু আছে। তো এই পর্যন্ত আমরা রাজনৈতিক অধিকার নিয়ে আলোচনা করলাম বা রাজনৈতিক তাৎপর্য বা গুরুত্ব নিয়ে। এরপরে যে পার্টটি আলোচনা করব সেটি হচ্ছে অর্থনৈতিক তাৎপর্য। দেখো পরের দাগ নম্বরে কি দেওয়া হয়েছে, অর্থনৈতিক দিক থেকেও এই দেওয়ানি লাভ বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল। এতদিন চলছিল কোম্পানি তার কর্মচারীদের বিনা শুল্কে অবাধ বাণিজ্য। দেওয়ানি লাভের পর কোম্পানি বাংলা ইচ্ছামতো রাজস্ব আদায় করতে থাকে। শুরু হয় নির্মম দোহন। এর ফলে কোম্পানির আর্থিক সচ্ছলতা বহুল পরিমাণে বৃদ্ধি পায়। এই অর্থ তারা বাণিজ্য ও সেনাবাহিনী গঠন ও বৃদ্ধির কাজে নিয়োজিত করতে থাকে। দেওয়ানি লাভের পর কোম্পানি ভারতে পণ্য কেনার জন্য ইংল্যান্ড থেকে অর্থ পাঠানো বন্ধ করে দেয়। বাংলার রাজস্বে পণ্য কেনা শুরু হয় এবং এইসব পণ্যের বিকৃত অর্থ জমা পড়তে থাকে ইংল্যান্ডে, বাংলায় নয়। এর নাম সম্পদের নির্গমন। পলাশির পর এই নির্গমনের ক্ষীণ ধারা দেখা গিয়েছিল, এখন তা স্রোতস্বিনীতে পরিণত হয়। বাংলা থেকে পাঠানো এই সম্পদই ছিল ইংল্যান্ডের শিল্প বিপ্লবের মূলধন। এক কথায় মুঘল সম্রাটের নামের আড়ালে বাংলার নবাবকে সামনে রেখে ক্লাইভ কোম্পানির বাণিজ্যিক ও রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করতে থাকেন। এই ছিল বাংলা দেওয়ানি লাভের গুরুত্ব বা তাৎপর্য। এটি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা এটা সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারে অনেক প্রশ্ন উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়া তোমাদের সাজেশনে অন্যান্য প্রশ্ন উত্তর নিয়ে খুব দ্রুত আবার তোমাদের সামনে আসছি। ততক্ষণ তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে।